আচ্ছা, ফার্স্টে একটা জিনিস বলে নিই, কারণ হচ্ছে যে আমি পরে ভুলে যাব। সেটা হলো যে দুটো খুব খারাপ দেখতে অঙ্ক দিয়েছিলাম, সেটার মানে ওটা কি অঙ্কটা বুঝেছিস, ইন্টিগ্রেশনটা হচ্ছে না, মানে তোরা কোন স্টেজে আছিস। গ্রুপে দুটো অঙ্ক পাঠিয়েছিলাম। একটা অঙ্ক ছিল যে একটা প্যারাবোলা বলে দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং এই প্যারাবোলাটা এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু a পর্যন্ত আছে। সো এবার এই প্যারাবোলিক কার্ভটা বরাবর এই কার্ভটাকে, মানে মানে হচ্ছে যে, আচ্ছা আগে প্যারাবোলিক কার্ভটাই আঁকি তাহলে। আহ এ বাবা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মানে তো সেটা তো এরকম টাইপের হবে। এবার এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু a পর্যন্ত বলেছে। ও আচ্ছা, আমি তোদের ছবি পাঠানোর সময় তলার পোর্শনটা আঁকিনি। হ্যাঁ, এটা ধরা যাক এক্স ইকুয়াল টু a, রাইট। আচ্ছা, তো এই তার বরাবর অ্যালং দিস ওয়্যার একটা লাইন চার্জ রেখেছে, যেটার লাইন চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। ল্যামডা লাইন চার্জ ডেন্সিটি। তারপরে বলছে প্যারাবোলার ফোকাসে, at the focus of the parabola find the electrostatic potential. At the ফোকাস, এখানে একটু ওই প্যারাবোলার থিওরি এই জিনিসগুলো একটুখানি দরকার হবে আর কি। তো যতটা লাগবে ওই জন্যই আমি ওই পিডিএফটা পাঠিয়েছিলাম। তো যাই হোক, কোনো একটা প্যারাবোলা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে তার ফোকাসটা থাকবে x ইকুয়াল টু a তে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এইখানে, তার মানে এই পয়েন্টে তোকে পোটেনশিয়ালটা, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা বার করতে হবে। এখন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বার করতে হলে বেসিক্যালি, মানে যদি আমি এলিমেন্টারি আর্ক লেংথ এটাকে যদি আমি ডিএস ধরি, তাহলে চার্জ ডিকিউ ইকুয়াল টু, মানে এরকম একটা আর কি ব্যাপার। তাহলে এইরকম এইটুকু জায়গার মধ্যে চার্জ আছে ডিকিউ, চার্জ ডিকিউ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএস। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাট দিস পয়েন্ট ডিউ টু এই চার্জটা, সেটা হবে অফকোর্স ল্যামডা ডিএস বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এই ডিস্টেন্সটা ধরা যাক আর। ঠিক আছে, তো এখন চ্যালেঞ্জ হচ্ছে যে তোকে ডিএসটা বার করতে হবে, আর এই ডিস্টেন্সটা আমরা জানি না, সেইটা বার করতে হবে। তো আচ্ছা, তো এই ডিএস যেটা আছে রুট ওভার, হ্যাঁ, তো এখন এই ডিএস হচ্ছে কি একটা আর্ক লেংথ, তো যে কোনো আর্ক লেংথকেই এরকম একটা আর্ক লেংথ আছে, তাহলে সেটাকে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ বলে ভাবি, মানে একটা ছোট্ট একটা আর্ক লেংথ, ঠিক আছে, সেটাকে আমি এরকম ভাবে ভাবতে পারি যে এই দিকটা ডিএক্স আর এই দিকটা ডিওয়াই, আর এই যে পোর্শনটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি তাই হয় তাহলে ডিএস হবে কি রুট ওভার ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই এর হোল স্কোয়ার। সেখান থেকে আমি যদি ডিএক্সটাকে কমন নিই, তাহলে ব্যাপারটা হবে 1 প্লাস
ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax সেটা জানি। সো এটা ডেরিভেটিভ নিলাম 2y ডিওয়াই ডিএক্স, ডান দিকে হবে 4a, সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমার এলো 2a বাই y, আবার y ইকুয়াল টু হচ্ছে 2a বাই 2 রুট ওভার ax, কেননা y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবার এটা কেটে গেল, এখানে এইটা রুট a হলো, এই যে এখানে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হলো রুট ওভার a বাই x। ঠিক আছে, তাহলে সেটাকে এবার এখানে বসাই, তাহলে dx 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার মানে a বাই x। এই হচ্ছে গল্প। তাহলে এটা আবার ds বেরোলো। হ্যাঁ, আর এবার আর বের করতে হবে। আর মানে হচ্ছে গিয়ে প্যারাবোলার উপর অবস্থিত একটা পয়েন্ট x আর y, তার থেকে ফোকাসের ডিস্টেন্স, মানে এটার ডিস্টেন্স, তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে a0, তাহলে অফকোর্স আর এর ভ্যালুটা তাহলে কি হবে, তাহলে অফকোর্স আর ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার। আচ্ছা, x মাইনাস a হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ax, আর y স্কোয়ার এখানে আছে, y স্কোয়ার ইকুয়াল টু আবার 4ax, তাহলে প্লাস 4ax, সুতরাং x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ax অর্থাৎ x প্লাস a, এইটা হচ্ছে আমার r। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো ল্যামডা, আর ds টা আসছে হচ্ছে dx ইন্টু 1 প্লাস a বাই x, আর নিচে থাকছে 4 পাই এপসাইলন নট a প্লাস x। ঠিক আছে, এইটাই হচ্ছে তোর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাট দ্য ফোকাস ডিউ টু এইটুকু চার্জ বা এইটুকু আর্ক লেন্থ। ঠিক আছে, তাহলে এবার যদি আমি গোটাটা করতে চাই, আমি যদি গোটাটার জন্য ফোকাস ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, এখানে ভেরিয়েবল হচ্ছে x, তাহলে x এর ভ্যালু a থেকে 0 থেকে a, x এর ভ্যালু 0 থেকে a পর্যন্ত, তার মানে এখানে তোর ইন্টিগ্রেশন লিমিটটা হবে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, তাহলে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু a পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, পুরো স্টেপগুলো ক্লিয়ারলি বোঝা গেল? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এবার এই ক্যালকুলেশন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা একটু ইন্টিগ্রেটটা করে আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই। ম্যাম করেছি। ও করেছিস, মিলেছে অ্যান্সার? হ্যাঁ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এটা করেছিস, এটা পরেরটা কি করেছিস? আরেকটা যেটা ছিল, যেটা ওই ইলিপস দিয়ে যেটা ছিল, এরকম একটা ইলিপস, হ্যাঁ ম্যাম। ইলিপসের অ্যান্সার মিলেছে? ইলিপসটার ম্যাম ওটা তো অ্যান্সার, আপনি তো করে দিয়েছেন, তো আপনি ওইটা প্রথম না স্টেপটা মানে, করে দিয়েছেন। হ্যাঁ ইন্টিগ্রেশনটা কমপ্লিট করিনি আর কি, ইন্টিগ্রেশনটা করা যাচ্ছে তো, সেটাই বলছি, করার মতো তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার মিললেই হলো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আচ্ছা, এই অঙ্কটা কত, একটা অঙ্ক দিচ্ছি। তোকে দুটো পোটেনশিয়াল বলে দিয়েছে, এটা একটা
আর একটা পোটেনশিয়াল হচ্ছে এইটা, এ সাম কনস্ট্যান্ট। আচ্ছা, এই দুটো পোটেনশিয়ালের জন্যই ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ফার্স্ট ইয়ারের শুভম আছিস খালি, তোরা গ্র্যাড ফাই শিখেছিস? গ্র্যাড ফাই বের করা? হ্যাঁ ম্যাম। গ্র্যাড ফাই শিখেছিস, বাহ, গুড। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, মানে 3 ডাইমেনশনে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস গ্র্যাড ফাই। মানে 1 ডাইমেনশনটা তো এইচএস এ থাকে মাইনাস ডেল ফাই ডেল এক্স, আর 3 ডাইমেনশন হলে মাইনাস গ্র্যাড ফাই। ওকে, তাহলে দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড বার কর, এবং তারপরেই আসল কাজ। ইলেকট্রিক ফিল্ড তো পট করে হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড বার করে পজিটিভ এর জন্য প্লট দা, কি বলে ওটাকে, লাইনস অফ ফোর্স, আর নেগেটিভ এর জন্যেও অলসো প্লট দা লাইনস অফ ফোর্স। মানে ইলেকট্রিক ফিল্ডটা বার করবি, সেটা তো এক্স আর ওয়াই এরই কিছু একটা ফাংশন হবে। তারপরে আমার প্রশ্নটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইবার ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন দেখতে হবে, মানে এরকম দেখতে হতে পারে, বা একটা অন্যরকম কিছু, এরকম এরকম, মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সটা কেমন হবে সেইটা প্লট করি। প্লটিংটাই আসল কোশ্চেন, প্লটিং এর জন্য এটা দিলাম। ঠিক আছে, এটা একটু মানে আগে একটু ইন্ডিপেন্ডেন্টলি ভাব, কিভাবে তোরা ভাবছিস সেটা আমি একটু দেখি, তারপর আমি বলে দেবো। একটুখানি সময় নিয়ে ভাব, ঠিক আছে? 10 মিনিট টাইম দিচ্ছি এটার জন্য। দুটো ফিল্ড আঁকতে হবে, পজিটিভ এ নেগেটিভ এর জন্য, মানে হচ্ছে গিয়ে মোট 4টে ফিগার হবে আর কি। লাইনস অফ ফোর্স গুলো কেমন হবে একটু ভাব। ফোনে ফোনটা দেখতে পারে।
উঠেছে লাস্ট 8 ঘন্টায়। পিওর প্রপার হেল্পলাইন। হ্যাঁ, না না, এটা সব নতুন নতুন আলাদা আলাদা ছেলেরা, কত স্মার্ট দেখেছো, পটাপট সব বেরিয়ে পড়েছে সকাল সকাল রেজিস্ট্রেশন করতে। সেটাই। ঠিক আছে, না এদের বুদ্ধি আছে, টাকা প্রায় কেউই দেয়নি দেখলাম, এরা মানে ওইটা হচ্ছে না দেখি তখন ফোন করেছে। ওকে। ও আচ্ছা, যারা টাকা দিয়ে ফেলেছে তাদের তো আর কি। হ্যাঁ, এটাই আমাকে জিজ্ঞেস করছিল যে ওটা কি দেখতে পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা বল। বাহ। আর আমি বলছি যে দুজন তো টাকা দিয়ে দিয়েছে, ওদের তো ওই করে কলেজে। হ্যাঁ নোট করে রেখেছি। আচ্ছা হ্যাঁ নোট করে রেখেছেন, হ্যাঁ ঠিকই সেটাই। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ঠিক আছে। সস্তা সুন্দর পথে আছে। পথে সুন্দর পথে আছে। Yes. ইতিমধ্যে কি আমাকে কেউ ডেকেছিল? বাবার ফোনটা তোমার কাছে? এবার আমি যাই। হ্যাঁ ওয়াইফাই আসলে ওরা যখন অ্যাটেস্টেশনের মানে অ্যাটেস্ট করতে যখন পাঠাচ্ছি আমরা, তখন আমরা বলেই দিচ্ছি যে ডিপার্টমেন্টে চলে যাও। কিন্তু যখন ওরা ডিপার্টমেন্টে কাউকে পাচ্ছে না, তখন ওদেরকে এই অপশনটা আমাদের দিতে হচ্ছে যে কলেজে যে কোনো প্রফেসর অ্যাটেস্ট করতে পারবেন আর কি। তখনই ওরা ঘুরছে পুরো কলেজে। এবার ডিপার্টমেন্ট যদি বলে দিই না, কিছু স্টুডেন্ট এমন হাদা, ডিপার্টমেন্টে গিয়ে তালা দেওয়া দেখলো বা অ্যাটেস্ট করতে পারলো না, তখন ওরা ওইখানেই দাঁড়িয়ে থাকবে বা এসে বলবে স্যার কি করব। তখন আর বাকি যে ডিপার্টমেন্টে গিয়ে যে একটু দেখা যে টিচাররা আছে কিনা সেইটা আর করবে না। সেই জন্য ওইটা আর কি মানে দিইনি, কিন্তু আমরা মুখে বলে দিচ্ছি যে ডিপার্টমেন্টে চলে যাও যে। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম আমার একটা প্রবলেম হয়েছে ওই রেজিস্ট্রেশনের সময়। হুম। বলছিলাম কি ওই যে আমার তো নাম স্বরূপ দামোদর দাস, কিন্তু ওখানে ভিউ মানে প্রোফাইলে লেখা শুধু স্বরূপ দাস লেখা রয়েছে। রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করিনি আমি, দেখেছিলাম ওখানে প্রোফাইলে এরকম প্রোফাইলটা। আছে? আচ্ছা হ্যাঁ মানে ঠিক আছে, মানে তুই তুই রেজিস্ট্রেশনটা করে নে, আর তোর এই প্রবলেমটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠা, আমি নোট করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ওই ওকে। প্রোফাইলটাতে দেখাচ্ছে শুধু স্বরূপ দাস, আর সব ডেটা ঠিক হয়েছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে বুঝতে ফাদার পেরেছি। মাদার নেম। হুম। নামটা আমার নামটাই হচ্ছে ওটা ভুল হয়েছে ঠিক শুধু। আছে, ওটা আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিখে পাঠা মেসেজ ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম রাখছি। রাখছি। হুম। আচ্ছা, কেউ কি প্লট করেছিস, না আরেকটু ওয়েট করব? ট্রাই করছিস? আব্দুল তো পরে জয়েন করলি, আব্দুলকে অঙ্কটা আরেকবার বলি।
হ্যাঁ আব্দুল, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ ম্যাম। ওকে, শোন, অঙ্কটা হচ্ছে গিয়ে দুটো পোটেনশিয়াল দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফাই ইকুয়াল টু, একটা হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে a এক্স ওয়াই। এইবার কোশ্চেন হচ্ছে যে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ইলেকট্রিক ফিল্ড তো যেমন ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই দিয়ে বার করতে হয়। সেটা বার করার পর লাইনস অফ ফোর্স আঁকতে হবে। ঠিক আছে, তো আমি একটা করে দিচ্ছি, ঠিক আছে, সেইটাকে ফলো করে তোরা পরেরগুলো করতে পারবি। যেমন মনে কর এইটা, phi equal to আচ্ছা, তার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মাইনাস গ্র্যাড ফাই মাইনাস আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই। তাহলে হবে গিয়ে আই ক্যাপ 2ax ডেল ডেল এক্স, আর তারপরেরটা হবে ডেল ডেল ওয়াই মানে হচ্ছে মাইনাস 2ay। সুতরাং আই ক্যাপ মাইনাস 2ax জে ক্যাপ প্লাস 2ay। ঠিক আছে, এটা বোঝা গেল ক্লিয়ারলি? ওয়েল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এই যে এটা ইলেকট্রিক ফিল্ড, তার এইটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর এইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। সো দিস ইজ ই এক্স আর এইটা হচ্ছে আমার ই ওয়াই। তাহলে এইবার আমাকে এই ফিল্ড মানে লাইনস অফ ফোর্স প্লট করতে হবে। লাইনস অফ ফোর্স প্লট করতে হবে, এটার মানে হলো, মানে এখানে তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট গুলো তারা ডিপেন্ড করছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের উপর। তো লাইনস অফ ফোর্স বের করতে হবে মানে হচ্ছে গিয়ে বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, অরিজিনে, এখানে এখানে বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো কোন দিকে সেইটা আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে। মানে এরকম হয়তো, এখানে হয়তো এরকম, বা এখানে হয়তো অন্যরকম কিছু একটা। তো তারপর সেই ডিরেকশন গুলোকে পরপর পরপর কানেক্ট করে আমরা লাইনস অফ ফোর্স পাবো। মানে সেই যখন তোরা ইলেকট্রিক ফিল্ডের লাইনস অফ ফোর্স অ্যাকচুয়ালি তোরা কখনোই বার করিসনি, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে তোরা মানে স্কুলের ল্যাব অবশ্য তোরা পাসওনি বেশি দিন। বার ম্যাগনেটের ক্ষেত্রে দেখবি লাইনস অফ ফোর্স বের করার একটা প্র্যাকটিক্যাল আছে, নিজেরাও এটা বাড়িতে করতে পারিস যদি স্কুলে না করে থাকিস। একটা বার ম্যাগনেট নিবি, নিয়ে একটা ছোট্ট কম্পাস নিবি, পাওয়া যায় 10, 15, 20 টাকায় পাওয়া যায় ছোট্ট কম্পাস। এবার সেটা দেখবি এখানে প্লেস করবি, দেখবি নর্থটা এদিকে আছে, তারপর সামান্য এগিয়ে নিয়ে যাবি, দেখবি নর্থ পোলটা এদিকে ঘুরে গেছে, তারপর আরেকটু সাইডে ঠেলবি, এরকম করে করে বিভিন্ন পজিশনে রাখলে দেখবি যে নর্থ পোলের ডিরেকশনটা এরকম এরকম আছে। তারপর এই প্রত্যেকটাকে একটা আঁকবি পেন্সিল দিয়ে, একে এরকম করে কানেক্ট করবি, তাহলে অ্যারোটা হচ্ছে আমার এই দিকে। এইটা হচ্ছে লাইনস অফ ফোর্স। এরকম করে ম্যাগনেটিক ফিল্ডের লাইনস অফ ফোর্স বের করা যায়। বুঝেছিস? তো সিমিলারলি তাহলে লাইনস অফ ফোর্স মানে হচ্ছে বিভিন্ন পয়েন্টে ফিল্ডের ভ্যালু এবং ডিরেকশনটা আমাকে প্রপারলি প্লট করতে হবে এবং সেগুলোকে কানেক্ট করতে হবে, তাহলেই আমি লাইনস অফ ফোর্স পাবো। সো তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমাকে তাই করতে হবে, একটু বুদ্ধি করে করতে হবে। প্রথম বিষয় হলো আচ্ছা, এবার এখানে আমাকে দুটো কেস নিতে হবে, ঠিক আছে, এ পজিটিভ আর এ নেগেটিভ, কারণ দুটোর জন্য দুরকম হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো আমি প্রথম কেসে ধরা যাক এ পজিটিভটা নিচ্ছি, এটাই আমি তোদেরকে দেখাচ্ছি, এ পজিটিভটা আমি দেখাচ্ছি।
আচ্ছা, এ যদি পজিটিভ হয়, এবার দেখ ফার্স্ট কোয়াড্র্যান্টে আমার এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে আমার এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্র্যান্টে এক্স পজিটিভ কিন্তু ওয়াই ইজ নেগেটিভ। তাহলে যেহেতু আমার এটা পজিটিভ, তাহলে ই এক্স সেটা তো -2ax, তাহলে এটা তো পজিটিভ, তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে একটু জায়গা লাগবে, তাহলে ই এক্সটা নেগেটিভ হবে, এক্স পজিটিভ হলে ই এক্স নেগেটিভ হবে, আর ওয়াই পজিটিভ হলে ই ওয়াইটা পজিটিভ হবে। ঠিক আছে, একইভাবে এখানে এক্স পজিটিভ আছে, তাহলে ই এক্স নেগেটিভ, আর ওয়াই নেগেটিভ আছে, তাহলে ই ওয়াই নেগেটিভ। আচ্ছা, এখানে এক্স নেগেটিভ, তাহলে ই এক্সটা হয়ে যাবে পজিটিভ, আর ওয়াই পজিটিভ আছে, সুতরাং ই ওয়াই ইজ অলসো পজিটিভ। আচ্ছা, এখানে এক্সটা নেগেটিভ, সুতরাং ই এক্স পজিটিভ, যেহেতু সামনে একটা মাইনাস সাইন আছে, সুতরাং এক্স নেগেটিভ হলে ই এক্স পজিটিভ, আর ওয়াই নেগেটিভ হলে ই ওয়াই নেগেটিভ। ঠিক আছে, এইটুকু পেলেই আমাদের প্লটিং ইজ পসিবল, আমরা প্লট করতে পারবো। কিভাবে প্লটটা করব একটু ভালো করে ভাব। ধর এই কোয়াড্র্যান্টের যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, ধর এই পয়েন্টটা নিলাম। আচ্ছা, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা বলছে নেগেটিভ, তাই তো, এক্স কম্পোনেন্ট নেগেটিভ, তার মানে আমার এক্স কম্পোনেন্টটা নিশ্চয়ই এদিকে কোথাও একটা থাকবে, মানে নেগেটিভ তো, মানে বাঁদিকে মুখ করে থাকবে, কারণ এদিকে এক্স অ্যাক্সিস, ই এক্স নেগেটিভ, সুতরাং এটা বাঁদিকে মুখ করে থাকবে, আর ই ওয়াইটা হচ্ছে পজিটিভ, সুতরাং ই এক্সটা এদিকে কোথাও থাকবে আর ই ওয়াইটা এদিকে মুখ করে থাকবে। ক্লিয়ার? এবার ডিরেকশনটা এরকমই হবে, এবার ভ্যালুটার উপর ডিপেন্ড করবে যে এটা আরো বড় হবে নাকি এইটুকু ছোটই হবে, সেটা তো একটা আলাদা বিষয়, কিন্তু আমার লাইন্স অফ ফোর্সের জন্য আপাতত ডিরেকশনটা পেলেই যথেষ্ট, কারণ ডিরেকশন পেলেই তো আমি তাদেরকে কানেক্ট করে লাইনটা পুরো পেতে পারবো। তাহলে এফেক্টিভলি আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে কোথাও একটা হবে। সিমিলারলি একটু এখানে কোথাও একটা আমি যদি যাই, তাহলেও আমার ইএক্সটা এদিকে আর ইওয়াইটা এদিকে। এখানে যদিও আঁকার সময় একটা জিনিস একটু এখানে আমরা ভাববো, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা আমি এখন নিলাম তার কিন্তু এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে বেশ অনেকটাই বড়, কারণ এক্সটা এতটা ডান দিকে কিন্তু ওয়াইটা তো এখানে কোথাও, মানে ওয়াই অ্যাক্সিসের একদম নিচের দিকে আছে এই পয়েন্টটা, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর অনেকটাই বেশি আছে। তার মানে ই এক্সটা তো -2ax, তার মানে ই এক্স এর যে তীরটা সেটা নিশ্চয়ই অনেকটা লম্বা হবে। এক সেকেন্ড দাঁড়া, এই আমি একটু পরে ফোন করবো, ক্লাসে আছি, কোচিংয়ের ক্লাসে আছে, একটু পরে ফোন করছি।
মানে এই অ্যারোগুলোর ব্যাপারটা বুঝতে পারছিস তো ঠিক মতন? তাহলে এই জিনিসটা একটু এরকম হবে। আমি আর একটা সেপারেট পেজে অ্যারোর ব্যাপারটা বোঝাচ্ছি। x y x positive y positive x negative y positive x negative y negative x positive y negative ex equal to minus 2x ey equal to plus 2ay a positive। তাই যদি হয় তাহলে x পজিটিভ হলে ex নেগেটিভ হচ্ছে আর y পজিটিভ হলে ey পজিটিভই হচ্ছে। এবার আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা পাবো, এইটা হচ্ছে ব্যাপার। এখন যেহেতু আমার ex ইকুয়াল টু মাইনাস 2ax আর ey হচ্ছে প্লাস 2ay, তার মানে ex এর ভ্যালুটা x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে এবং ey এর ভ্যালুটাও y এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এবার আমি এমন একটা কোনো পয়েন্ট নিলাম যেই পয়েন্টের জন্য x আর y দুটোর ভ্যালুই ইকুয়াল, ঠিক আছে, সমান সমান ডিস্টেন্সে আছে। তাহলে এই পয়েন্টের জন্য ex আর ey দুজনেরই ভ্যালুটা সেম হবে। ভ্যালু যদি সেম হয় তাহলে ex আর ey এর যে অ্যারো, দুটো অ্যারোর লেন্থটাও সেম হবে। আচ্ছা, এবার ডিরেকশনের দিকে আসি। ex যেহেতু নেগেটিভ তাহলে ডিরেকশনটা x অ্যাক্সিস বরাবর বাঁদিকে হবে, আর ey টা পজিটিভ তাহলে ডিরেকশনটা y অ্যাক্সিস বরাবর, ডিরেকশনটা x অ্যাক্সিস বরাবর বাঁদিকে হবে আর ডিরেকশনটা y অ্যাক্সিস বরাবর উপর দিকে হবে। নেগেটিভ আর এটা পজিটিভ, ex ey। আর যেহেতু দুজনের ভ্যালুটা সেম সেই জন্য দুটো অ্যারোর লেন্থটাও সেম হলো। তাহলে এদের রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সেটা তাহলে এই দিকে হলো। আচ্ছা, এবার আমি যদি একটু এখানে কোথাও একটা নিই, এই সেম এই পয়েন্টটাই এখানে কোথাও একটা নিই, তাহলে এখানে এলে কিন্তু x এর ভ্যালুটা অনেক বেশি হয়ে গেল, y এর ভ্যালুটা এখানে খুবই কম, y স্মল, তার মানে ex এর অ্যারোটা অনেক বড় হবে। হ্যাঁ, সুতরাং ex এর অ্যারোটা হয়তো এরকম কিছু একটা হবে আর ey টা সেই তুলনায় অনেক ছোট হবে, ey হয়তো মাত্র এইটুকু হবে। এটা হচ্ছে ey আর এটা হচ্ছে ex। দেয়ারফোর তাহলে এদের রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটা তাহলে কিরকম হবে, এরকম কিছু একটা হবে। আচ্ছা, এবার আমি যদি y অ্যাক্সিস এর কাছাকাছি কোনো একটা পয়েন্টে নিই, হ্যাঁ এখানে যদি আমি কোনো একটা পয়েন্টে নিই তাহলে আবার কি হচ্ছে না, x এর ভ্যালুটা খুব কম কিন্তু y এর ভ্যালুটা আবার খুব বেশি। তার মানে y এর দিকের এই অ্যারোটা অনেক বড় হবে আর x এর দিকের এইটা খুবই ছোট হবে, বাদিকেই হবে কিন্তু খুবই ছোট হবে। তাহলে এবার রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ey, রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটা তাহলে কি হবে না, এরকম দিকে হবে জিনিসটা। সুতরাং আমরা আমাদের গ্রাফটা পেয়ে গেছি, এই তিনটে হলেই আমি ওভারঅল ট্রেন্ডটা বুঝতে পেরে যাব। সুতরাং আমার গ্রাফটা হচ্ছে গ্রাফ বা লাইনস অফ ফোর্স সেটা হচ্ছে এরকম। তাহলে এই এবং এরকম আরো অন্যান্য লাইনস অফ ফোর্স হচ্ছে এরকম, এই এই এই। বল বুঝতে পারলি কিরকম ভাবে হলো? সবাই বুঝেছিস? কে বুঝিসনি? এবার হ্যাঁ আরেকবার বলবো? আচ্ছা বলছি আরেকবার।
কোন জায়গাটা বুঝিসনি সেটা যদি বলিস তাহলে সেইটাই আরেকবার বলতাম। ইলেকট্রিক যে ফিল্ড, লব্ধিটা। ও লব্ধিটা, আচ্ছা আচ্ছা, ওকে। লব্ধি, লব্ধি হচ্ছে, লব্ধি কিরম ভাবে আঁকে? আচ্ছা, তাহলে এই অ্যারোর ব্যাপারটা তো বুঝেছিস। এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে, হ্যাঁ। আহ তাদের লব্ধি, লব্ধি, আচ্ছা এটা একটু ভেবে নি আমি। আই থিঙ্ক হ্যাঁ ওরকম ভাবে। আচ্ছা, লব্ধি আঁকার সিস্টেম কি? লব্ধি আঁকার সিস্টেম হচ্ছে এরকম করে একটা এঁকে নিতে হবে, করে তাদের ডায়াগোনাল আঁকতে হবে, সেইটাই হচ্ছে লব্ধি। তাহলে একটা, যখন আমার দুটো ভেক্টর সমান ছিল এই পয়েন্টটার ক্ষেত্রে, ঠিক আছে, তখন তো সেটা একটা স্কোয়ার ছিল, তার জন্য এরকম হয়েছিল ভেক্টরটা। কিন্তু পরে যখন আরেকটা সিচুয়েশনে যখন এইটা অনেক বড় হয়ে গেল আর এইটা যখন খুব ছোট ছিল, এই দুটো ভেক্টরে যখন আমি লব্ধিটা আঁকছি, তখন আমি কিরকম ভাবে আঁকবো? তখন এই রেক্ট্যাঙ্গেলটাকে কমপ্লিট করতে হবে, করে তার যে ডায়াগোনাল হবে সেইটা হবে লব্ধি। এই, তাহলে এই হচ্ছে লব্ধি। আবার উল্টোটা, মানে এখানটাতে যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে এই ভেক্টরটা খুব ছোট ছিল আর এইটা অনেক বড় ছিল, হ্যাঁ। তার যখন আমি লব্ধি আঁকছি, তার মানে এরকম একটা রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করলাম, করে ডায়াগোনাল আঁকলাম, এই হচ্ছে আমার লব্ধি। বুঝেছিস? এরকম করে আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পেলাম। এবার এইটাকে ফলো করে তোরা বাকি তিনটে কোঅর্ডিনেটে, এই বাকি তিনটে কোয়াড্রেন্টে লাইনস অফ ফোর্স কেমন হবে সেটা আঁক। এবং এটা তো একটার জন্য বললাম, এটা প্রথমটার জন্য বললাম, প্রথমটার জন্য বললাম এ পজিটিভ হলে কি হবে সেইটা বললাম, হ্যাঁ। এবার প্রথমটার জন্য এ নেগেটিভ হলে লাইনস অফ ফোর্স কেমন হবে সেটা প্লট করতে হবে, এবং এইটার জন্যও এ পজিটিভ হলে লাইনস অফ ফোর্স কেমন, এ নেগেটিভ হলে লাইনস অফ ফোর্স কেমন, এইটা এখন, এইটা একটু কর এখন বসে। ধীরে সুস্থে সময় নিয়ে ভেক্টর এঁকে এঁকে কর, হুড়মুড় করে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এরকম হবে, ওই রকম ভেবে করতে যাস না। দু তিনটে প্লট যখন করে ফেলবি তখন দেখবি আস্তে আস্তে দেখেই বুঝতে পারছিস। ম্যাডামের আগের পেজটা একটু যান। হ্যাঁ, এইটা না তার আগে? হ্যাঁ, এটাই। এটা এটা, হুম। আর পরেরটা। পরেরটা, ইনজেকশন দিতে নাকি? আচ্ছা,
ম্যাম, হুম, বল। ম্যাম পাঠিয়েছি ফার্স্ট এডটা। পাইছি। ইয়েস, একদম ঠিক। ভেরি গুড। কতক্ষণ লাগলো এটা করতে তোর? ম্যাম এর 2 মিনিট আগে। ও আচ্ছা, ঠিক আছে। এবারে চট করে এ নেগেটিভটা কর তো। না, বেশি চট করে করিস না। এ নেগেটিভ হলে কিরকম হবে একটু কর তো। আচ্ছা ছেড়ে দে, এ নেগেটিভটা পরে করিস। তুই বরঞ্চ বি এরটা কর, ঠিক আছে? এইটা বি এরটা ম্যাম কর। নেগেটিভ হলে অ্যারো গুলো উল্টে যাবে, এ নেগেটিভ হলে মানে অ্যারোগুলো ফার্স্ট উল্টে ওয়ান। যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আর বিয়েরটা প্লট কর বরঞ্চ। তাহলেও আমি বলবো এটা আরেকবার ভালো করে ওই প্রসেসে করে দেখতে। ঠিক আছে, ওটা বাড়িতে করলেও চলবে। এইটা কর কিন্তু বিয়ে। ফার্স্ট কোয়াড্রেন্টের হয়েছে ওটা, মানে উল্টো দিকে অ্যারোটা হয়েছে। উল্টো দিকে হয়েছে। গুড। তাহলে ঠিক আছে, এবার বিয়েরটা কর এ পজিটিভ। বিয়ের ইলেকট্রিক ফিল্ডটা বার করি। বিয়ের পোটেনশিয়াল এক্স ওয়াই, ইলেকট্রিক ফিল্ড তোর হাতের লেখাটা কোন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে দিন দিন। কি? হ্যাঁ বলো। তোমাকে না, এমনিই বলছি। ডেল্টা ডব্লিউ ওয়ান ক্যাপ প্লাস এ এ ক্যাপ। এখানে আবার ব্যাপারটা উল্টে গেছে। আগেরটাতে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা এক্স এর উপর মানে প্রপোর্শনাল ছিল, ওয়াই কম্পোনেন্টটা ওয়াই এর সঙ্গে। আর এই অঙ্কটাতে উল্টে গেছে, এখানে এক্স কম্পোনেন্টটা ওয়াই এর সঙ্গে প্রপোর্শনাল আর ওয়াই কম্পোনেন্টটা এক্স কোঅর্ডিনেটের সঙ্গে প্রপোর্শনাল। এখানে ব্যাপারটা একটু আলাদা হবে। So draw the lines of force.
এই নীলাঞ্জন কি সুন্দর একটা ছবি এঁকেছে। আচ্ছা নীলাঞ্জন, প্রথমটার ছবিটা তুই এখানে আর আঁকিসনি নাকি? তুই নিচে যে বড় করে ছবিটা এঁকেছিস ওটা কি প্রথম প্রবলেমটার না সেকেন্ড প্রবলেমটার? প্রথমেরটা। প্রথমেরটা তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেকেন্ডটা কর। নীলাঞ্জনেরটা পুরো একদম উইথ কম্পোনেন্টস। এটা আমি বরঞ্চ গ্রুপে একটু পাঠাই। আচ্ছা, উইথ কম্পোনেন্টস এটা, আর অ্যাকচুয়াল লাইন্স অফ ফোর্স যদি আমি সবগুলো আঁকি তাহলে ব্যাপারটা এইটা। দুটোই পাঠিয়ে দিলাম, পৌলবীরটাও পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ডটা কর। ম্যাম এটা কি সার্কেল হবে সেকেন্ডেরটা? সার্কেল হবে না তো, সার্কেল তো হবে না। তোর কি আসছে একটা দুটো দেখে কিন্তু ওরকম সার্কেল কিনা সেটা বোঝা যায় না, কিরকম ডিরেকশনটা আসছে। আরেকবার চেক কর, সার্কেল হবে না, ঠিক আছে। আর দুটোই কিন্তু নেগেটিভ আছে, সেটা একটু খেয়াল করিস। দুটোই মাইনাস এ ওয়াই মাইনাস এ এক্স, মানে দুটোই নেগেটিভ। এবং আরেকটা জিনিসও একটু বলে দিই, সেটা হলো, এটা আগেরটার জন্য বলছি, আগেরটাতে একটু দেখ একটা ব্যাপার যে এক্স অ্যাক্সিসের উপরে যে পয়েন্টগুলো আছে, ধর এই পয়েন্টটা, বা ওয়াই অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা আছে, হ্যাঁ, তো এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্টের জন্য কি না ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, আর ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে তোর এক্স ইকুয়াল টু জিরো, তাই তো? তা এক্স ইকুয়াল টু জিরো হলে আমার ইএক্সটা জিরো হয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু জিরো হলে আমার ই ওয়াইটা জিরো হয়ে যাবে, অ্যাকর্ডিং টু দিস প্রবলেম। সুতরাং এই পয়েন্টটার জন্য এক্স কম্পোনেন্ট কিছু নেই, সরি ওয়াই কম্পোনেন্ট কিছু নেই, শুধু এক্স কম্পোনেন্ট আছে এবং সেটা বাম দিকে আছে, অর্থাৎ ফিল্ডটা এরকম ভাবে আছে, তাই তো? ওয়াই কম্পোনেন্ট কিছু নেই, এক্স কম্পোনেন্ট আছে, এবং এক্স কম্পোনেন্টটা বাঁদিকে হবে সেটা তো আমরা এখান থেকে দেখে ফেলেছি, সুতরাং এটা এই হলো। আর এবার এদিকেও যেমন, এখানে শুধু ওয়াই কম্পোনেন্ট আছে, আর এটা নেগেটিভ আছে, ওয়াই নেগেটিভ। আচ্ছা, ও সরি, ওয়াই নেগেটিভ হলে আমার এই হিসাবটা করে নিই,
ওয়াই নেগেটিভ হলে ইউআইটা নেগেটিভ হচ্ছে, আর এই পয়েন্টটাতে এক্স কম্পোনেন্ট কিছু নেই, শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট আছে এবং সেটা নেগেটিভ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা নিচের দিকে। ঠিক আছে, যদিও এটা আমাদের কাজে সেই অর্থে লাগছে এটা আমি বলবো না, যাই হোক এটাতে হয়তো লাগেনি কাজে, কিন্তু পরেরটাতে কাজে লাগবে, এটাই বলতে চাইছি। এখানে আমরা এখানে যা এঁকেছিলাম তাই দিয়েই ব্যাপারটা হয়ে গেছে। তবুও একবার বাউন্ডারি চেক অনেক সময় অনেকে করতে চায়, বাউন্ডারি চেক করলেও দেখা যাবে যে আমরা যা পেয়েছি তার সঙ্গে এটা মানে কনসিস্টেন্ট, বুঝলি তো। এবার এই সেম জিনিসটা এখানে আসাদ কাজে লাগেনি, তবে এইটাতে আই থিঙ্ক তোদের কাজে লাগবে। তাহলে এখানে যখন তোরা লাইন্স অফ ফোর্স প্লট করবি, তখন এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলোতে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হচ্ছে ওটাও তোদের কাজে লাগবে, এটাই বলতে চাইছি। এবার কর। ম্যাম পাঠিয়েছি। আচ্ছা দে। আচ্ছা, এখানে এখানে তুই এটাকে পজিটিভ ধরেছিস না নেগেটিভ ধরেছিস সেটা বল আগে। পজিটিভ। এ পজিটিভ ধরেছিস? ও মা, এ পজিটিভ ধরলে কি করে হলো? এ পজিটিভ ধরলে তো তোর ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স কম্পোনেন্টও বাদিকে হবে আর ওয়াই কম্পোনেন্টটাও নিচের দিকে হবে, তাহলে তো তোর এরম হওয়া উচিত। তোর তো উল্টাইয়া গেছে, নাকি আমি উল্টো ধরেছি? না, আমি তো উল্টো ধরিনি, তাই না? মাইনাস এ ওয়াই তো, তাহলে ইয়ে হবে না? হ্যাঁ, ভুল হয়েছে। আবার করো। আব্দুল, হ্যাঁ ম্যাম পাঠিয়েছি। আচ্ছা, ex নেগেটিভ ইউআই নেগেটিভ, ভেরি গুড। আচ্ছা, ওকে, আব্দুলকেও একই কথা বলবো পৌলবীর মতোই। এখানটা আমি একটুখানি বলে দিচ্ছি, তাহলে তোদের সুবিধা হবে। আমার পেনটা কোথায় গেল? ও, এই যে। হুম, দেখ মন দিয়ে শোন। ex মাইনাস এ ওয়াই, ইউআইটা কি? মাইনাস এ এক্স। ঠিক আছে, এবার আমরা এটাকে
পজিটিভ ধরছি, এ নেগেটিভ ধরলেও ব্যাপারটা আলাদা হয়ে যাবে। ওকে, ওকে, আচ্ছা এবার পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ। এক্স যদি পজিটিভ হয় তাহলে এটা তোরা ঠিকই লিখেছিস, ইএক্স অবশ্যই নেগেটিভ, এবং ওয়াই পজিটিভ হলে ইওয়াই অবশ্যই নেগেটিভ। ভালো কথা। দেন যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এবার কি হবে, এরকম একটা পয়েন্ট আমি ধরলাম, দুটোই নেগেটিভ তাই না, তাহলে ইএক্স যদি নেগেটিভ হয় তাহলে এক্স অ্যাক্সিস পজিটিভটা তো ডান পাশে যায়, তাহলে ইএক্স যেহেতু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে বুঝেছিস তো ভুলটা কোথায়। ইএক্স নেগেটিভ এবং ইওয়াই নেগেটিভ মানে এটা কিন্তু যাবে তলার দিকে, এইটাই আগেরটার সঙ্গে ডিফারেন্স, আগেরটাতে একটু আলাদা ছিল। তো এখানে ইওয়াই যাচ্ছে নিচের দিকে, ইএক্স যাচ্ছে পাশের দিকে, তাহলে এবার তাদের যে রেজাল্ট্যান্ট সেটা যাবে এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ডায়াগোনাল বরাবর, অর্থাৎ এই। বুঝেছিস? আর বলবো না। ও আরেকটা বলি যেটা আমি অলমোস্ট বলেছি, সেটা হলো এই পার্টটা, এক্স অ্যাক্সিস মানে y ইকুয়াল টু 0, এটাও আগেরটার থেকে আলাদা। আগেরটাতে আমরা দুটো অ্যাক্সিসেই মানে এরকম টাইপের পেয়েছিলাম, মানে এটা মানে অ্যাক্সিস বরাবর আমরা ফিল্ডটাকে পেয়েছিলাম। এই শোনো না, হ্যালো, হ্যাঁ, ও ধ্যাৎ। এই বলছি যে আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, 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 করছি। আগের অঙ্কটা তো এক্সিস বরাবর আমাদের এসেছিল ফিল্ড গুলো, কিন্তু এখানে কিন্তু দেখ সেটা আসবে না, কারণ আগের বারে ইএক্স টা এক্স এর সঙ্গে প্রপোর্শনাল ছিল ইউআই ওয়াই এর সঙ্গে, কিন্তু এবার ব্যাপারটা উল্টে গেছে। তো এখন হচ্ছে তোর এই পয়েন্টে ওয়াই জিরো, তাহলে ওয়াই জিরো মানে ইএক্স টা এখন জিরো, এবং ওয়াই অ্যাক্সিসে এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই অ্যাক্সিস মানে এক্স এর ভ্যালুগুলো সব জিরো, তার মানে তোর ই ওয়াইটা জিরো। তার মানে এক্স অ্যাক্সিসের উপর যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টেই শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট থাকবে, এবং ওয়াই কম্পোনেন্টটা কি না নেগেটিভ। তার মানে এখানে কিন্তু এখন এরকম টাইপের ফিল্ড থাকবে। এবার অ্যারোর লেন্থটা অবশ্যই অন্যরকম হবে, কিন্তু মধ্যে কথা যে ব্যাপারটা এরকম হবে, এবং এক্স এর দিকেও শুধুমাত্র এক্স কম্পোনেন্ট থাকবে, মানে ওয়াই অ্যাক্সিসের উপর শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের উপরে শুধুমাত্র এক্স কম্পোনেন্ট থাকবে, এবং কোন দিকে থাকবে সেটা একটু দেখি। ধরা যাক ফোর্থ কোয়াড্র্যান্টে তো আমার এক্স পজিটিভ হয় আর ওয়াইটা আমার তো এক্স পজিটিভ হয় ওয়াই নেগেটিভ হয়। সো এক্স পজিটিভ হলে ইওয়াই নেগেটিভ হবে, আর ওয়াই নেগেটিভ হলে ইএক্স পজিটিভ হবে। যাই হোক, এবার এখানে শুধু এক্স কম্পোনেন্ট থাকবে, তাহলে এটা হচ্ছে ইএক্স হচ্ছে পজিটিভ, সুতরাং ইএক্স যেহেতু পজিটিভ, সুতরাং অ্যারোগুলো থাকবে পজিটিভ এক্স এর দিকে, অর্থাৎ এরকম ভাবে। বোঝা গেছে? তাহলে এবার একটু ভালো করে দেখ, উপরের কোয়াড্র্যান্টে একটা এলো এরকম, তারপর আবার এক্সিসের উপর আবার এরকম, তাহলে ব্যাপারটা তাহলে কি হচ্ছে এবারে ভাব।
আর বলবো না। ও ছবি পাঠিয়েছিস না, দেখিনি। পৌলবীরটা অলমোস্ট ঠিক, কিন্তু পুরো ঠিক নয়। নীলাঞ্জনেরটা আচ্ছা, নীলাঞ্জনেরটাও একটা সামান্য ভুল হয়েছে। এই সামান্য ভুলটা এইখানটাতে হচ্ছে। এই পোর্শনটা তো তোদের কারোর ছবিতেই নেই। মোটামুটি ঠিক আছে, মানে ভেতর রিজিয়নটাতে ঠিকই আছে দুজনেরই, কিন্তু এই এই জিনিসটা তো তোদের ছবিতে নেই। বুঝতে পারলি? অ্যাক্সেসের উপরে বিহেভিয়ারটা তোদের ছবিতে নেই। তাহলে ওই ওই বিহেভিয়ারটাকে ঢুকিয়ে নিতে গেলে লাইন্স অফ ফোর্সটা কিরকম করতে হবে সেটা তোরা একটু ভাববি। এটা থাক বাড়িতে ভাবার জন্য, হোম টাস্ক। ঠিক আছে শুভম, রামানন্দ, আরো যারা আছিস, এটা খুব ইন্টারেস্টিং, এটা ভাববি। বুঝেছিস? ইন্ডিপেন্ডেন্টলি ভাববি, মানে বলতে চাইছি আনবায়াসড হয়ে ভাববি যে কেমন হতে পারে গ্রাফটা। গ্রাফ প্লটিং কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট শেখার জিনিস, সেটা তোদের সিলেবাসেও আছে। নিরঞ্জনদের তো করিয়েছিলাম, তোদের এখনো হয়নি, করাবো। এখান থেকে অনেকটা শিখে যাচ্ছিস। তো ইন্ডিপেন্ডেন্টলি ভাববি, অ্যারোগুলো আঁকবি, আর অবশ্যই অ্যাক্সেসের উপরে বিহেভিয়ারটাও দেখতে হবে। এই দুটো আমি করলাম, এইখানে দুটো তোরা একটু নিজেরা করবি যে কেমন হচ্ছে। তারপর পুরো জিনিসটাকে একসঙ্গে কম্বাইন করে কিরকম ভাবে লাইন্স অফ ফোর্স আঁকা যেতে পারে সেটা একটু ভাববি। খুব ইন্টারেস্টিং এই প্রবলেমটা, আমার খুব ভালো লেগেছে এটা। ঠিক আছে, এটা হোম টাস্ক বাড়ির জন্য। আচ্ছা, এবার আমরা একটু ইয়ে করি, আমরা একটুখানি গাউস ল এর একটা প্রবলেম করি। এই যে লাইন্স অফ ফোর্স, আচ্ছা একটা জিনিস বলতো, লাইন্স অফ ফোর্স বলে কি সত্যি কিছু এক্সিস্ট করে? কার কি বক্তব্য এই বিষয়ে একটু শুনি। লাইন্স অফ ফোর্স সত্যি কি লাইন্স অফ ফোর্স বলে কিছু আছে? কি মনে হয়? এটা কল্পনা তো করা হয়, শুনেছি, জানিস। কল্পনাতে করা হয়, হ্যাঁ। আর আর কেউ কিছু বলবি? লাইন্স অফ ফোর্স অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। এটা আমরা আমাদের সুবিধার জন্য ডিফাইন করেছি। এবার অফকোর্স এটা এখন এখানে দাঁড়িয়ে বলছি, কিন্তু যেই সময় এটা ভাবা হয়েছিল তখন অবশ্য লোক এটা সত্যি বলেই মনে করতো। কিন্তু এখন আমরা ভালোভাবেই জানি যে অ্যাটলিস্ট ফোর্সের এখন কনসেপ্টটা উঠেই গেছে, তার বদলে এখন ফিল্ড নামক একটা বস্তু চলে এসেছে। আর তারপর তো স্পেস টাইমের প্রশ্নে আমি আর যাচ্ছি না, মানে ফোর্স ব্যাপারটাই তো অবসলিট হয়ে গেছে এখন। যাই হোক, কিন্তু এই লাইন্স অফ ফোর্স এর এই যে কনসেপ্ট, মানে একটা কাল্পনিক কনসেপ্ট, সেখান থেকে আবার প্রচুর ভালো ভালো জিনিসপত্র বেরিয়েছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে গাউস ল। কারণ যখনই তোর লাইন্স অফ ফোর্স ভাবা হয়েছিল তখনই ভাবা হলো যে আচ্ছা তাহলে এখানে একটা চার্জ আছে কিউ, তাহলে সেখান থেকে তো এরকম 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 করে তো এই সমস্ত লাইন্স অফ ফোর্স বেরিয়েছে। সো আমি যদি এখান দিয়ে একটা একটা কিছু চাদর বসাই, তাহলে তো এটাকে তো অসংখ্য লাইন্স অফ ফোর্স তো এদেরকে ক্রস করছে। তাহলে এই টোটাল জিনিসটাকে কি কিছু একটা মানে বলা যাবে, এবং সেটার কি কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে? তো সেখান থেকেই ফ্লাক্সের কনসেপ্টের উৎপত্তি। ফ্লাক্সের কনসেপ্টটা কিন্তু লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট থেকেই এসেছে। ফ্লাক্স বলতে কিছুই না, একটা কোনো সারফেস এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফিল্ড যাচ্ছে বলিস বা লাইন্স অফ ফোর্স পাস করছে যেটাই বলিস, মানে কতটা ফ্লো হচ্ছে। যদি ফিল্ডটা একটা জলের মতো হয় তাহলে কতটা জল ফ্লো করছে, বা লাইন্স অফ ফোর্স কতগুলো তীর
তীরের মতো যদি ভাবি আমরা ফোর্সের ব্যাপারটাকে, তাহলে কতগুলো তীর পাস করছে ওই সারফেসের মধ্যে দিয়ে। তো গাউস একটা খুব ইন্টারেস্টিং জিনিস বললেন, যে কোনো একটা ক্লোজড সারফেস যদি থাকে এবং সেই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ যদি ফাই হয়, আচ্ছা এই প্রসঙ্গে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই হয়, তাহলে ডিএস সারফেস এরিয়ার মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা ফ্লো করবে তার ভ্যালু হচ্ছে ই ডট ডিএস। ঠিক আছে, এটার আমি আর মানে ডট ডট কিভাবে এলো কি এলো, মানে অ্যাকচুয়ালি সারফেস এরিয়া তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা তো তোরা জানিস নিশ্চয়ই, যে সারফেস এরিয়া কিন্তু কোনো স্কেলার কোয়ান্টিটি নয়। সারফেস এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর তার ডিরেকশনটা হচ্ছে নর্মাল টু দ্য সারফেস। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা সারফেস নর্মালের, মানে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্টটা সারফেস নর্মালের উপর আছে সেটা দিয়ে সারফেস এরিয়াকে গুণ করে ই কস থিটা ইনটু ডিএস, সেটা হচ্ছে ওই ফ্লাক্সের পরিমাণটা। হ্যাঁ, তো গাউস বললেন কি না, একটা ক্লোজ সারফেস যদি থাকে তার মধ্যে দিয়ে যদি টোটাল ফাই ফ্লাক্স পাস করে, তাহলে দ্যাট টোটাল ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ওই ক্লোজ সারফেসের মধ্যে কতটা চার্জ আছে, এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে 1/এপসাইলন নট। এপসাইলন নট মানে হচ্ছে এটা যদি আমার ভ্যাকুয়ামে থাকে আর কি। আর ভ্যাকুয়ামে না থেকে যদি কোনো বস্তুর মধ্যে ঘটনাটা ঘটে, মানে মনে কর যে একটা কপারের স্ফিয়ার, না কপারের স্ফিয়ার না, একটা মনে কর একটা রাবারের কোনো একটা স্ফিয়ার, এবং সেই স্ফিয়ারের সেন্টারে তুই একটা প্লাস কিউ চার্জ রেখেছিস, এটা হচ্ছে রাবারের একটা প্লাস কিউ চার্জ রেখেছিস, এটা তো একটা ম্যাটারের মধ্যে ইয়ে হলো। তা ম্যাটারের মধ্যে গাউস ল কিন্তু সেটা আবার একটা আলাদা জিনিস হয়ে যাবে, কেননা ম্যাটারের মধ্যে তো কোনো একটা চার্জকে যদি আমি বসাই, তাহলে এই চার্জটা তো আবার ম্যাটারের মধ্যে অন্য যে অ্যাটম গুলো আছে তাদের মধ্যেও একটা চার্জ ইনডিউস করবে। তো ম্যাটারের মধ্যে হলে গল্পটা আলাদা, এমনি ভ্যাকুয়ামের মধ্যে হলে নিচে এপসাইলন নট। ঠিক আছে, আচ্ছা এইবার অঙ্কটা হচ্ছে এই, আগে সহজটা বলি, যাচ্ছি তাও ঠিক। Ball of radius r carries positive charge whose volume density is given by rho naught একটা বল আছে, অফকোর্স সেটা মেটালের নয়, কারণ মেটালের ভেতরে কোনো চার্জ থাকে না। ঠিক আছে, বলটা কিছু একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের। তো সেই বলটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তার মধ্যে পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। কিভাবে আছে না, এইভাবে, স্মল আরটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স। এবার ধরে নেওয়া যাক, মানে এটা ধরতেই হচ্ছে কারণ এটা যেহেতু একটা কোনো মেটাল নয় এবং এটা ভ্যাকুয়ামের মধ্যেও নয়, তো আমরা ধরে নিচ্ছি যে all permittivities are equal to 1. আচ্ছা, কোয়েশ্চেন হলো find the electric field inside and outside sphere
মানে বল আর কি, ইনসাইড অ্যান্ড আউটসাইড দা বল। আর 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম field intensity। ইলেকট্রিক ফিল্ডটা তো আর এর কিছু একটা ফাংশন হবে, তো প্রথমে বাড়বে কমবে দিয়ে কোথায় সেটা ম্যাক্সিমাম হবে, এটার সঙ্গে আমি আমার ফেভারিট কোশ্চেনটা জুড়ে দিচ্ছি, প্লট ইলেকট্রিক ফিল্ড ভার্সাস আর। প্লটিং এর কোশ্চেন আমার বড়ই পছন্দ। ঠিক আছে, এটা একটু ট্রাই কর, এটা গাউস ল দিয়ে হবে, বোঝাই যাচ্ছে সেটা। ভলিউম চার্জ ডেন্সিটি বলে দিয়েছে, এবং এই তো এরকম বল, একবার ভেতরে ধরবি আর একবার বাইরের কোনো পয়েন্টে বার করতে হবে। তো এরকম একটা স্ফিয়ার ধরে তার মধ্যে কতটা চার্জ এনক্লোজড আছে সেটা বার করে গাউস ল অ্যাপ্লাই করে করতে হবে। করে ফেল তাহলে, এটা সহজ আছে।
রো বাই আর স্কোয়ার। আচ্ছা, কিন্তু রামানন্দ এটা তো একটা মানে কোনো একটা পয়েন্ট হবে, এটা মানে তোর তোর তো এটা ফিল্ড হয়ে গেল। এটা কি ক্যাপিটাল আর বলতে চাইছিস? আর কি করে বার করলে সেটা একটু বল, মানে প্রসেসটা। ম্যাডাম কি বলছেন বুঝতে পারিনি। এইটা মানে কিভাবে তুই এফ ম্যাক্সটা ক্যালকুলেট করেছিস সেইটা বলছি। এফ ম্যাক্সটা ফিয়ারের পুরো সাইড। আচ্ছা, স্পিয়ারের সাইড থেকে, আচ্ছা বুঝলাম আমি। আচ্ছা দেখ, তুই এটা যেটা করেছিস না, এটা সম্ভবত ইউনিফর্ম চার্জ ডেনসিটির জন্য করেছিস, মানে ইউনিফর্মলি চার্জড হলে যেরকম দেখতে হয় ব্যাপারটা, এটা তো দেখে আমার সেই রকম টাইপেরই মনে হচ্ছে। এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ইউনিফর্ম নয়, ঠিক আছে? রোটা কিন্তু সব জায়গায় সেম নয়, এক একটা ডিস্টেন্সে রোটা এক এক রকম, বুঝেছিস? রোটা কনস্ট্যান্ট নয়। এমনিতে তোরা বইতে যেটা করিস সেখানে কিন্তু রোটা কনস্ট্যান্ট থাকে, ওই জন্যই বলা হয় ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার, ঠিক আছে? কিন্তু এখানে রো কনস্ট্যান্ট নয়, রোটা কি না আর এর ফাংশন। তার মানে এটা আমার একটা স্ফিয়ার, এখান থেকে এক একটা ডিস্টেন্সে, ইনফ্যাক্ট মানে মানে স্মল আর যখন 0 তখন দেখ রো ইকুয়াল টু হচ্ছে রো নট, তাহলে এবং তারপরে যত আর বাড়ছে তত কিন্তু রোটা কমছে, এবং বাড়তে বাড়তে স্মল আরটা যখন ক্যাপিটাল আর হয়ে গেল, মানে আমি যখন সারফেসে চলে এলাম, তাহলে এখানে যখন ছিলাম তখন আমার চার্জ ডেনসিটি ছিল রো নট, আর আমি যখন চলে এলাম সারফেসে তখন কিন্তু রো ইকুয়াল টু কি হলো, দেখ আর এর জায়গায় ক্যাপিটাল আর বসা, রো ইকুয়াল টু 0। তাহলে সেন্টারে সবচেয়ে বেশি, তারপরে ফল করতে করতে সারফেসে এসে চার্জ ডেনসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু নন ইউনিফর্মলি চার্জড। হ্যাঁ, তুই যেভাবে করেছিস ওটা ইউনিফর্মলি চার্জের জন্য ট্রু। এখন নন ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের জন্য তোকে কিভাবে করতে হবে, তোকে গাউসের ল অ্যাপ্লাই করতে হবে। তো যেমন এখানে বলেছে যে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এন্ড আউটসাইড দ্য বল। তাহলে ধরি যে আমরা স্ফিয়ারের ভেতরে, ইনসাইড দ্য স্ফিয়ার, স্ফিয়ারের ভেতরে সেন্টার থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই। তাহলে আমি কি করব, একটা আর রেডিয়াসের একটা ছোট স্ফিয়ার ড্র করব। একটা ছোট স্ফিয়ার ড্র করলাম যার রেডিয়াস বোঝা যাচ্ছে না, যাই হোক বুঝে নে, দেখি ইয়েলো দিয়ে করে বলে দেবে, তাও বোঝা যাচ্ছে না, যাই হোক হোয়াট এভার। তো তার রেডিয়াস হচ্ছে আর। হ্যাঁ, তাহলে এখানে আমরা গসের থিওরি অ্যাপ্লাই করব, অর্থাৎ এই যে স্ফিয়ারটা আছে তার যে সারফেসটা সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস। গাউসের সূত্র অনুযায়ী এই গাউসিয়ান সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স সেইটা উইল বি ইকুয়াল টু ওই সারফেসের মধ্যে যতটুকু চার্জ আছে সেইটা ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হচ্ছে গাউসের সূত্র। প্রশ্ন হচ্ছে এই সারফেসের মধ্যে দিয়ে টোটাল কতটা ফ্লাক্স বেরিয়েছে। তো আমি যদি বলি যে এই সারফেসটাতে, এই যে ছোট সারফেসটা যেটা আঁকা হয়েছে যার রেডিয়াস হচ্ছে স্মল আর, অরিজিনাল পুরো স্ফিয়ারের রেডিয়াসটা তো ক্যাপিটাল আর, আর এই ছোট স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে স্মল আর।
তাহলে আমি যদি বলি যে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে ইআর, মানে আমি ইআর দিয়ে ব্যাপারটাকে ডিনোট করছি, কেমন? প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইআর, প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অবশ্যই সমান হবে, কেননা বিকজ অফ স্ফেরিক্যাল সিমেট্রি। এই স্ফিয়ারটা তুই মানে যেমন ভাবেই রোটেট করিস না কেন একই রকম দেখতে, স্ফেরিক্যাল সিমেট্রি, তাই স্ফেরিক্যাল সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টেই এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম, এবং অ্যাকচুয়ালি এটা আর কি এরকম ভাবে যাকে বলে লাইন্স অফ ফোর্স, সেটা অ্যাকচুয়ালি এরকম ভাবে গেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অ্যাকচুয়ালি নর্মাল টু দা সারফেস, প্রত্যেকটা পয়েন্টে সারফেসের সঙ্গে এটা 90 ডিগ্রিতে আছে। তাহলে ফ্লাক্সটা কি হবে? টোটাল ফ্লাক্সটা হবে ই ডট ডিএস ইন্টিগ্রেশন ওভার দ্য এন্টায়ার সারফেস, পুরো সারফেসের উপর আমি ইন্টিগ্রেট করব। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? ইআর লিখতে হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু ইআর ইন্টু cos 0 ডিগ্রি, কারণ cos থিটা যেটা সেটা কি না সারফেসের যে নর্মাল তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ভেতরকার অ্যাঙ্গেল। তা সারফেসের নর্মালটা তো নর্মাল, আর ইলেকট্রিক ফিল্ডটাও সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস তারা হচ্ছে প্যারালাল টু ইচ আদার, সুতরাং cos 0 ডিগ্রি ইন্টু সারফেস এরিয়া ডিএস। আচ্ছা, cos 0 মানে তো 1, আর ইআরটা তো বললাম কি না সমস্ত স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টেই ইআরটা কনস্ট্যান্ট, তাহলে ইআরটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, রইল বাকি এইটা। ঠিক, এবার পুরো স্ফিয়ারের উপর মানে ডিএস হচ্ছে একটা ছোট্ট সারফেস এরিয়া, তাহলে গোটা স্ফিয়ারের উপর যদি ইন্টিগ্রেশন হয় তাহলে পুরো স্ফিয়ারের যেটা সারফেস এরিয়া সেটা এখানে হবে, অর্থাৎ ইআর ইন্টু 4πr²। বেসিক্যালি একটা স্ফিয়ারের মধ্যে দিয়ে টোটাল কতটা ফ্লাক্স বেরোচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইন্টু স্ফিয়ারের সারফেস এরিয়া, কেননা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম, তাই ইআরটা বেরিয়ে আসবে বাইরে, ডিএস এর উপর আমরা ইন্টিগ্রেট করব, ডিএস মানে একটা ছোট্ট সারফেস এরিয়া, পুরো স্ফিয়ারের উপর ইন্টিগ্রেট করা মানে হচ্ছে পুরো স্ফিয়ারের যেটা সারফেস এরিয়া সেইটা। তাহলে এই হচ্ছে আমার টোটাল ফ্লাক্স, যেটা কিনা লেফট হ্যান্ড সাইডে আছে। নাও হ্যাঁ ঠিক আছে নিরঞ্জন, ও আচ্ছা তুই নানান রকম কমন নিয়েছিস, আর এক সেকেন্ড দাঁড়া, r² আছে, ও বাবা, আচ্ছা সামান্য একটুর জন্য মিলছে না, ঠিক আছে একটু সলভ করে দেখা যাক, একটু একটা টার্ম মনে হচ্ছে আলাদা আছে নীলাঞ্জনের অ্যান্সারে, প্রসেস ঠিক আছে তোর। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা টোটাল ফ্লাক্স, তুই একটু নিজের ক্যালকুলেশনটা চেক কর নীলাঞ্জন। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড টোটাল ফ্লাক্স। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি না এই ছোট্ট স্ফিয়ারের মধ্যে কতটুকু চার্জ এনক্লোজড আছে। আমার স্ফিয়ার হচ্ছে রেডিয়াস r। আচ্ছা, চার্জ ডেনসিটিটা কি বলা হচ্ছে? রো নট 1 মাইনাস স্মল r বাই ক্যাপিটাল R। তো এই পুরো স্ফিয়ারের মধ্যে টোটাল কতটা চার্জ আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। কি করে বার করব? বার করার একটু শর্টকাটই বলছি, পরে যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ভালো করে শিখে যাবি তখন পুরোটাই বুঝতে পেরে যাবি। শর্টকাট হচ্ছে এই যে আমরা এখানে একটা না, এখানে না, ঠিক আছে এমনিই বলছি। ধরা যাক আমি একটা স্ফেরিক্যাল শেল নিলাম, এই অঙ্কটা ভুলে যা, ঠিক আছে এটা বাদ দে।
ধরা যাক আমি একটা স্ফেরিক্যাল শেল নিয়েছি, কেমন? এই আচ্ছা, এই স্ফেরিক্যাল শেলের রেডিয়াস আর এবং থিকনেস হচ্ছে dr। তাহলে এই স্ফেরিক্যাল শেলের ভলিউমটা কি হবে? ভলিউম অফ দিস স্ফেরিক্যাল শেল, এই স্ফেরিক্যাল শেলের ভলিউমটা হবে স্ফিয়ারের যে সারফেস এরিয়া অর্থাৎ 4πr² ইন্টু dr। মানে ব্যাপারটা যেন এরকম যে আমি এই স্ফেরিক্যাল শেলটাকে খুলে একটা চাদরের মতো করে নিলাম, একটা ফুটবল, ঠিক আছে, সেটাকে কেটে আমি সেটাকে খুলে একটা চাদরের মতো যদি করে নিই, তাহলে সেটাই তো তার ভলিউম। তাহলে ওর যে সারফেস এরিয়া ইন্টু ওর যে থিকনেসটা, সেটাই হচ্ছে ওর ভলিউমটা। তাহলে এই স্ফেরিক্যাল শেল মানে এটা হলো, কিন্তু শেল মানে হলো, ভেতরে কিছু নেই। তাহলে এই স্ফেরিক্যাল শেলের ভলিউম হচ্ছে এইটা। এবার যদি আমি বলি যে এখানে রো অ্যামাউন্ট অফ চার্জ প্রেজেন্ট আছে এইটুকু লেয়ারের মধ্যে, তাহলে চার্জের পরিমাণটা কি হচ্ছে না 4πr² dr ইন্টু রো নট 1 মাইনাস স্মল r বাই ক্যাপিটাল R। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমার ধরা যাক একটা সলিড স্ফিয়ার আছে, তার মধ্যে আমি টোটাল চার্জ কিউ কত সেটা জানতে চাই। কিভাবে বার করা যেতে পারে? এই সলিড স্ফিয়ারটাকে আমি অনেকগুলো স্ফেরিক্যাল শেলে ভাগ করে নিতে পারি, ঠিক আছে? স্ফেরিক্যাল শেলে ভাগ করে নিতে পারি এবং এর মধ্যে যে কোনো একটা স্ফেরিক্যাল শেলে, যে কোনো একটা, ধরা যাক এটা, যে কোনো একটা স্ফেরিক্যাল শেলে, সেই স্ফেরিক্যাল শেলের রেডিয়াস যদি x হয়, তাহলে ওই স্ফেরিক্যাল শেলের মধ্যে কতটা চার্জ প্রেজেন্ট আছে? 4πx² dx ইন্টু রো নট 1 মাইনাস x বাই ক্যাপিটাল R। তাহলে এবার যদি আমি প্রত্যেকটা স্ফেরিক্যাল শেলের জন্য করেসপন্ডিং আমি ভ্যালুগুলো লিখি এবং তাদেরকে আমি পুরোটার জন্য যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলেই আমি টোটাল চার্জ কিউটা পেয়ে যাব। তাহলে আমাকে বেসিক্যালি ইন্টিগ্রেট করতে হবে টোটাল চার্জ কিউ পাওয়ার জন্য। তাহলে টোটাল চার্জ কিউ হচ্ছে ইন্টিগ্রেশন 4πx² dx রো নট 1 মাইনাস x বাই ক্যাপিটাল R। ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে শুরু করে রেডিয়াসটা কত আছে না স্মল r। তাহলে এই অ্যামাউন্ট অফ চার্জ আমার এই স্ফিয়ারের ভেতর আছে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে er ইন্টু 4πr² এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই যে টোটাল কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার ইন্টিগ্রেশনটা কর দেখি, তোরাও কর আমিও করি। সুতরাং আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে er ইন্টু 4πr², রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 বাই এপসাইলন নট। আচ্ছা, 4π রো নট এগুলো বাইরে চলে আসবে। প্রথমটা হবে x² dx, তারপর এটা হবে মাইনাস 1 বাই ক্যাপিটাল R x³ dx। ইন্টিগ্রেশন লিমিট এই। Therefore 1 by epsilon naught 4π rho naught r³ by 3 হবে এটা, minus 1 by r to the power 4 by 4
লেফট হ্যান্ড সাইডে ER ইন্টু 4 পাই R স্কোয়ার, 4 পাই কেটে যাচ্ছে, আর R স্কোয়ার কেটে গেলে এখানে R থাকবে আর এখানে শুধু R স্কোয়ার থাকবে। তাহলে আমার ER ইকুয়াল টু আসছে, ERটা কি, আর দূরত্বে ফিল্ড কতটা আছে সেটা ইকুয়াল টু আসছে রো নট বাই এপসাইলন নট দাঁড়া এক মিনিট, ও আমারও তো অ্যান্সার মিলছে না, দেখি। ও নিরঞ্জনের একটা এপসাইলন নট ঢুকবে। হ্যাঁ ম্যাম ওটা দিতে ভুলে হ্যাঁ দিতে দেওয়া হয়। হ্যাঁ, ও কিন্তু আমারও তো আরই আসছে। ও তাহলে কি জানি অ্যান্সারটা হয়তো ভুল আছে। আচ্ছা ঠিক আছে, আমারটা আগে লিখি আমি, তারপর দেখছি। রো নট বাই এপসাইলন নট ব্র্যাকেট আছে বাইরে, 8টা বাইরে আনতেই পারি, 1/3 মাইনাস স্মল আর বাই 4 ক্যাপিটাল আর। আমার তো এটা এলো, এবার তোর সঙ্গে মেলাই। রো নট একটা বাই 4 না, নীলাঞ্জন একটু চেক কর বুঝলি, এইটাই আসবে। যদিও এই পাওয়ারটা বইতে একটু আলাদা আছে, কিন্তু মনে হচ্ছে ওইটা এখানে ভুলই আছে। ম্যাম অ্যান্সার কি হবে? অ্যান্সারটা এইটা হবে। এটা এসছে তোর পৌলমী? আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দিয়ে করেছি, তাই পাই থা। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দিয়ে করেছিস, হ্যাঁ ম্যাম, তারপরে ওটাই হ্যাঁ হ্যাঁ ওটাই এসেছে। এসেছে? আচ্ছা যাক, হুম। বাঁচা গেল। আমি একটা অন্য জিনিস ভাবছি, ইয়ারটা ও না, হ্যাঁ সেটা হতেই পারে, না ঠিক আছে ঠিক আছে, মিলেছে তো পৌলমী এটা? হ্যাঁ ম্যাম। হুম 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 হুম, তাহলে ঠিক আছে। তাহলে এইটা বেরোলো আমার, আর দূরত্ব ইলেকট্রিক ফিল্ড কত সেইটা। এইবার এটা হচ্ছে স্ফিয়ারের ভেতরে, এটা হচ্ছে যখন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। এবার যদি স্ফিয়ারের বাইরে করতে চাই, তাহলে এরকম একটা পয়েন্ট, তাহলে এখানেও আবার আমাকে গাউসের ল অ্যাপ্লাই করতে হবে। তখন আমাকে এই পয়েন্টটাকে রেখে একটা গসিয়ান সারফেস আঁকতে হবে, মানে একটা স্ফেরিক্যাল সারফেস আঁকবো। স্ফেরিক্যাল সারফেস না এঁকে না আমি এটাকে এরকম একটা অ্যাব্রাকাডাব্রা সারফেসও আঁকতে পারতাম। তাতে অসুবিধা এটা হতো, বাঁ হাতে কি থাকে, ই ডট ডিএস ইন্টিগ্রেশন, ডান হাতে থাকে টোটাল কিউ বাই এপসাইলন নট। টোটাল কিউ বের করতে কোনো অসুবিধা হতো না, কারণ টোটাল কিউ মানে হচ্ছে এই স্ফিয়ারের টোটাল চার্জ। তো সেটা তুই এরম সারফেস ধরিস বা এইটাকে ধরিস, ব্যাপারটা সেম। কিন্তু বাঁ হাতে যেটা আছে ই ডট ডিএস, সেটা কিন্তু তোর এই সারফেসের জন্য করতে মানে আর কি জীবন শেষ। সেটা তো শুধু শুধু করতে যাবেই বা কেন, তুই সবসময় এমন একটা কনভিনিয়েন্ট গসিয়ান সারফেস নিবি। একটা জিনিস মনে রাখবি, গসিয়ান সারফেস is always your choice। সব সময় সিমেট্রি দেখে কি ধরলে কি নিলে তোর সুবিধা হবে সেটা দেখে সারফেস চুজ করবে। তো গসিয়ান সারফেস আমি এখানে এই বড় একটা স্ফিয়ার নিলাম, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একদম সারফেস নর্মাল বরাবর বাইরের দিকে। তাহলে ঠিক আগের মতন ই ডট ডিএস মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এট আর ডিস্টেন্স ইন্টু 4 পাই আর স্কোয়ার, ঠিক আগের মতন। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে 1/epsilon0 ইন্টু টোটাল চার্জ। এইবার টোটাল চার্জ মানে এটাও আগের মতোই, তবে আগের বারে 0 থেকে স্মল আর অব্দি ইন্টিগ্রেশন হয়েছিল,
এবার 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ইন্টিগ্রেশন হবে, কারণ আর পর্যন্তই আমার চার্জটা আছে, এরপরের এখানটাতে এই সমস্ত জায়গাতে কোনো চার্জ নেই। তাহলে এক্স্যাক্টলি আগেরটাই, কিন্তু ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে ক্যাপিটাল আর। সো 4 পাই x স্কোয়ার dx rho naught minus x by capital R। ঠিক আছে, এটা আর আমি, এটা তোরা নিজেরা করে মিলিয়ে নি, সেটার অ্যান্সার আসবে rho naught capital R cube by 12 r square epsilon naught, অর্থাৎ proportional to 1 by r square। এইটা কিন্তু রামানন্দ যেটা ড্র করেছিলি প্রথমে, মানে স্ফিয়ারের বাইরের ফিল্ডটা কিন্তু সলিড স্ফিয়ারের মতোই এসেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে স্ফিয়ারের মধ্যে কি আছে না আছে তার প্রভাবটা বাইরে পড়ে না, কারণ গস বলেই দিয়েছে ভেতরের যা টোটাল চার্জ সেটাই বাইরের ফিল্ডটাকে ডিটারমাইন করছে। বুঝতে পারলি? তার জন্যই তোর যদি সলিড স্ফিয়ার হয় তাহলেও যেমন ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1 বাই r স্কোয়ার, মানে সলিড স্ফিয়ার না, আমি বলতে চাইছি যে ইউনিফর্মলি চার্জড, মানে রো যদি কনস্ট্যান্ট হয় তাহলেও তোর ইলেকট্রিক ফিল্ড যেভাবে ভ্যারি করে, এখানে রোটা কনস্ট্যান্ট নয়, তা সত্ত্বেও তোর ইলেকট্রিক ফিল্ড সেভাবেই ভ্যারি করবে। তার কারণ স্ফিয়ারের মধ্যে কি হচ্ছে সেটার জন্য বাইরের কেউ সেটা সেন্স করতে পারে না, বা বাইরের কোনো কিছুর ক্ষেত্রে সেটা রেসপন্সিবল না। গাউস বলেই দিয়েছে যে ভেতরের টোটাল চার্জের পরিমাণটাই শুধুমাত্র ম্যাটার করবে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, সমান সমান ভাবে আছে নাকি অসমান ভাবে আছে, সেটা কখনোই ম্যাটার করবে না। বুঝতে পারলি? তার জন্যই তোর যে গ্রাফটা ছিল ওটার বাইরেটা ঠিকই ছিল কিন্তু ভেতরটা ঠিক ছিল না। ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, কেননা এখানে রোটা কনস্ট্যান্ট নয়, রোটা ইজ আ ফাংশন অফ আর। আচ্ছা, এটা বার করবি, এটা অ্যান্সারটা মেলাবি। আর লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কি হবে আর সেটার প্লট কি হবে, E as a function of R। ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কি হবে? অফকোর্স আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনস জানি। So DDR of rho naught by 3 epsilon naught small r minus 3 small r by 4 capital R, এইটা equal to 0। এটাকে সলভ করলে কোন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয়েছে সেটা বুঝতে পারবি। মানে কোন ডিস্টেন্স, মানে এটা স্ফিয়ার, তাহলে সেন্টার থেকে যেতে 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 একটা পয়েন্টে এসে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে, তারপরে আবার ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। তাহলে তোর গ্রাফটা এক্সপেক্টেড আর কি, আমি জানি না এটা সেন্টারে কত আসবে, সেন্টার মানে আর যেটা সেন্টারে 0। হ্যাঁ, তোর 2/3 আর হবে। হ্যাঁ বল। 2/3 আর, মানে আরটা 2/3 আর আসছে। আচ্ছা, 2/3 ক্যাপিটাল আর, তাই তো? তাহলে 2/3 ক্যাপিটাল আর, এখানে এটা একটা পিক দেবে, তারপরে এটা আবার কমবে, কমে টমে সারফেসে কত হচ্ছে সেটা তোরা ভ্যালুটা ওখানে বার করবি, এটা আমি বলবো না। তো এই প্লটটা করবি, তাহলে ম্যাক্সিমামটা তো বেরিয়েই গেল। তাহলে ই ম্যাক্সটা বার করবি, ই ম্যাক্স এর ভ্যালু আসবে, ই ম্যাক্স এর ভ্যালু আসবে রো নট ক্যাপিটাল আর বাই 9 এপসাইলন নট। ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যালু অফ ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আচ্ছা এই ক্লাসটা এতটাই থাক। এবার যারা যারা ক্লাসটা অ্যাটেন্ড করলি তাদেরকে বলছি যে যাদের একটু মানে মনে হবে যে কি হলো, সবগুলো ঠিক বুঝলাম না, তারা আবার সেই এইচসি ভার্মা, ঠিক আছে, এইচসি ভার্মার ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাও খুবই সুন্দরভাবে আছে এবং প্রচুর অঙ্ক আছে একদম বেসিক থেকে শুরু করে। মানে দেখ, এগুলো তো জ্যামের স্পেশাল ক্লাস, এখানে মানে এখানে সব যদি আমি করাতে যাই তাহলে আর সময় পাওয়া যাবে না। তো এগুলো একটু উত্তম রূপে একটু ভালো করে এইচসি ভার্মাটা যদি একটু ধরে ধরে পড়িস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে আমি সেই অ্যাডভার্টাইজমেন্টের মতো আমি নিজে উপকার পেয়েছি, তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি মনে হয় যে সবকিছু ঠিক গ্রিপ করতে পারছি না, একদম শুরু থেকে শুরু করবি। আর এইচসি ভার্মা যদি শুরু থেকে ধরে ধরে পড়িস, মানে তোর দখল আসবেই। সেটা হয়তো সময় লাগতে পারে, বাট রেজাল্ট তুই অবশ্যই পাবি, এটা ফার্স্ট। তাহলে অঙ্ক একটু নিজেরা প্র্যাকটিস করবি বই থেকে।
আর আমি আরো 2-3টে অঙ্ক দেব, সেটা অ্যাজ এ হোম টাস্ক, ওটা আমি গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? আমার কাছে 2-3টে রেডি আছে, কিন্তু আরো আরো 2টো অ্যাড করে আমি একবারে দেবো আর কি, ঠিক আছে? আর আজকের ক্লাসে যেগুলো বলা হলো সেগুলো আরেকবার একটু ভালো করে আবার ভাববি, আমি তো ভিডিও আপলোড করেই দেব। আর আমি তো মঙ্গল বুধ বৃহস্পতি কলেজ যাই, এছাড়াও তোরা যদি বলিস যে এক্সট্রা আরো পড়া বুঝতে আসবি, তাহলে আমি শুক্রবারেও যাব, সেটা আমাকে একটু বলে দিবি আগে থেকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আমি অ্যাভেলেবেল আছি, তবে তোরা একটু বলবি, না হলে তো গিয়ে কি আর বসে মাছি দাঁড়াবো। ওটা একটু বলবি যে কোন টাইমে আমি ফাঁকা আছি, তাহলে আমি বলে দেবো। আমি এসডি স্যার দুজনেই অ্যাভেলেবেল আছি, কিন্তু মানে প্রথম স্টেপটা তোদের নিতে হবে, বেশি লজ্জা টজ্জা বা ভয় পেলে চলবে না। জানতে চাওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নেই। সো কারোর যদি মনে হয় একদম কিছুই বুঝছি না বা আরেকটু বুঝলে ভালো হতো, অবশ্যই বলবি, আমরা বলে দেবো কখন আসতে হবে, কলেজে আসবি, ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমাকেও বলতে পারিস, এসডি স্যারকেও বলতে পারিস। ঠিক আছে তাহলে, টাটা, বাই বাই।